এই যে হিরো, কি ব্যাপার? মেয়েটাকে নিয়ে কই যাও? চুপচাপ চলে আসতে লাগলাম। এ বেটা, কি হলো? কথা বলছিস না কেন? নাকি মেয়েটার সামনে নিজেকে হিরো সাজতে চাইছিস? কোনটা? দেখুন ভাই, আমি আপনাদের সাথে কোনো ঝামেলা করতে চাই না, তাই বলছি চুপচাপ আমাদের যেতে দিন, নাইলে পরে কিন্তু। পরে কি বে? হ্যাঁ, পরে কি করবি বল? আর নিজের রাগটাকে দাবিয়ে রাখতে পারলাম না। যে ছেলেটা আমার শার্টের গলায় ধরেছিল, সেই ছেলেটা মুখ বরাবর দিলাম এক ঘুষি। ছেলেটা আমার হাতের ঘুষি খেয়ে ধীপ করে মাটিতে পড়ে গেল। এদিকে এই ছেলেটাকে মারার কারণে বাকি ছেলেও আমাকে মারার জন্য দৌড়ে আসলো। আমিও আর দাঁড়িয়ে থাকলাম না, ওদের সাথে হাঁপাই হাঁপাই করতে করতে একসময় ছেলেগুলো আমার হাতে মার খেয়ে ভয়ে পালিয়ে গেল। আমিও আর সেখানে না থেকে রিয়াকে নিয়ে সোজা বাসায় চলে এলাম। তবে বাসায় আসার পথে ওর সাথে কোনো ধরনের কথা বলিনি। বাসায় এসেও আমাকে কিছু না বলে আগে ফ্রেশ হতে চলে গেল। এদিকে তখনও আমার মাথা গরম হয়ে আছে। আমি চুপচাপ সেখানেই দাঁড়িয়ে রইলাম। রিয়া ফ্রেশ হয়ে এসে দেখে আমি এখনও সেখানে দাঁড়িয়ে আছি। কি ব্যাপার, তুই ফ্রেশ না হয়ে এখনো এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? দরকার আছে, তোর সাথে আমার কিছু কথা ছিল। তোর কি কথা আছে না আছে সেটা কালকে সকালে বলিস। এখন আমি অনেক ক্লান্ত। আমি এখন ঘুমাবো। না, আগে আমার কথার উত্তর দিবি, তারপর অন্য কিছু। আচ্ছা বল, কি বলবি? তুই আজকে এত রাত ধরে কোথায় ছিলি? কোথায় গেছিলি তুই? আমি কোথায় গেছি না গেছি সেটা একান্ত আমার ব্যাপার। এতে তোকে বলার মতো কোনো দরকার আমি মনে করি না। রিয়ার কথা শুনে মাথাটা আরও আগুন হয়ে গেল। নিজের রাগটাকে দমিয়ে রাখতে পারলাম না, তাই রাগের বশে ঠাস করে একটা চর দিলাম। চুপচাপ আমার প্রশ্নের উত্তর দে। ভুলে যাস না, এটা আমার বাসা। আমার এমন ব্যবহারে রিয়া অনেকটা অবাক হয়ে গেছে, সাথে অনেক ভয় পেয়েছে, সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। কি হলো, কথা বলছিস না কেন? আমি আজকে বিকেলবেলা আমার এক বান্ধবীর বাসায় গিয়েছিলাম। আজকে ওর জন্মদিন ছিল, তাই ফিরতে একটু দেরি হয়ে গেছিল। ও তাই না? তোর বান্ধবীর জন্মদিন ছিল? তো তোর আমার সাথে এখানে আসার কতদিন হলো? 3 মাস। 3 মাস? এই 3 মাসে তোর এত বান্ধবী কোথা থেকে এলো শুনি? নিজেকে অনেক সাহসী মনে করিস তাই না? আজকে যদি আমি তখন সেখানে না থাকতাম, তাহলে তোর কি অবস্থা হতো সেটা তুই একটিবারও ভেবে দেখেছিস? কি জবাব দিতাম আমি তোর বাসার ও আমার বাসার লোকদের? সরি। রাখ তোর সরি। যতদিন না তোকে বাইরে পড়াশোনা করার জন্য পাঠাচ্ছি, ততদিন তুই আমার অনুমতি অথবা আমাকে না বলে বাসা থেকে এক পাও বের হবে না। কথাটা মনে থাকবে? হুম, থাকবে। যা এবার রুমে গিয়ে শুয়ে পড়। যে কথাগুলো বললাম সেগুলো যেন ভুলে না যাস, নইলে কিন্তু আমি আর তোকে বাইরে পাঠানোর ব্যবস্থা করতে পারবো না। তোকে সোজা বাসায় রেখে আসবো। হুম, ভুলবো না। ঠিক আছে, যা, এখন ঘুইয়ে ঘুমা। রিয়া আর কিছু না বলে চুপচাপ গালে হাত দিয়ে অপরাধীর মতো মাথা নেড়ে নিজের রুমে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ আবার ঘুরে আমার কাছে চলে আসলো। কিরে, কি হলো? রুমে যাচ্ছিস না কেন? তোর হাতটা তো কেটে গেছে, আর সেখান থেকে অনেক রক্তও ঝরছে। মানে? নিচে ফ্লোরে দেখ, তোর হাতের কাটা জায়গা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। রিয়ার কথা শুনে সাথে নিচে তাকাই। আসলেই তো হাত দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হঠাৎ মনে পড়লো সেই ছেলের মধ্যে একজনের হাতে একটা খুর ছিল। মনে হয় তখনই ওদের সাথে মারপিট করতে গিয়ে হাত কেটে গেছে। আমি সেটা বুঝতে পারিনি, ব্লিডিং হচ্ছিল বেশ, তাই সাথে সাথে গা থেকে শার্ট খুলে ফেললাম। না, আসলে অনেকটা জায়গায় ভিতরে কেটে গেছে, আর অনেক রক্তও পড়ছে। চুপচাপ নিজের রুমে চলে এলাম। রক্ত এখনও অনেক ঝরছে, তাই সেটা বন্ধ করার জন্য ব্যান্ডেজ নিয়ে কাটা জায়গায় বাঁধতে লাগলাম, কিন্তু একা সেটা পারছিলাম না। এরই মাঝে রিয়া আমার রুমে চলে এলো। এরপর এসে আমার পাশে বসলো। দে ব্যান্ডেজটা, আমি বেঁধে দিচ্ছি। থাক, লাগবে না, আমি নিজে একাই পারবো। তারপর আবার ব্যর্থ চেষ্টা করতে লাগলাম, কিন্তু তাও পারলাম না। আরে বললাম না আমাকে দে, তুই একা বাঁধতে পারবি না? আমি আর কিছু বললাম না। রিয়া চুপচাপ আমার হাত থেকে স্যাবলন নিয়ে মুছে দিয়ে ব্যান্ডেজ দিয়ে আমাকে বেঁধে দিতে থাকলো। সরি, আমার জন্যই তোর এমন ক্ষতি হলো। ঠিক আছে। আর কিছু বললাম না। রিয়াও হাতের ব্যান্ডেজটা করিয়ে চুপচাপ নিজের রুমে চলে গেল। এদিকে আমিও আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লাম। ভাবছি কালকে সকালে ডাক্তারের কাছে যেতে হবে। এভাবে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। বিপত্তি ঘটল সকালবেলা, যখন বিছানা থেকে উঠতে যাব। ঘুম থেকে জেগে উঠতে যাব সেই সময় আর উঠতে পারছিলাম না। শরীরটা অনেক দুর্বল মনে হচ্ছিল। যখনই উঠতে যাব ঠিক সেই সময় মাথাটা ঘুরে যাচ্ছে, তাই আর উঠতে পারছিলাম না। শেষে কোনো উপায় না পেয়ে চুপচাপ বিছানায় শুয়ে রইলাম। এরই মাঝে আবার কখন যে ঘুমিয়ে পড়েছি তা বুঝতেই পারিনি।
আর যখন চোখ খুললাম তখন তো আমি পুরাই অবাক। দেখি আমার হাতে স্যালাইন লাগানো। আর সবচেয়ে বেশি অবাক রিয়াকে দেখে হলাম। মেয়েটা মাথার কাছে বসে মাথায় পানি পট্টি দিচ্ছে। কিন্তু কেন? আরে কি ব্যাপার, তুই এখানে কেন? ও, তোর ঘুম ভেঙে গেছে? তাই এসব কখন হলো? তোর পুরো শরীর জ্বরে পড়ে যাচ্ছিল। ভাগ্য ভালো আমি কি যেন ভেবে তোর রুমে এসেছিলাম। রুমে এসে দেখি অনেক বেলা হয়ে গেছে, কিন্তু তারপরও তুই ঘুম থেকে উঠিসনি। আমি কয়েকবার তোকে ডাকলাম কিন্তু তুই উঠছিলি না। শেষে কি যেন মনে করে তোর শরীরে হাত দিলাম। হুম তোর শরীরে হাত দিয়ে তো আমি পুরোই অবাক। দেখি তোর শরীরে পুরো জ্বরে পুড়ে যাচ্ছিল। শেষে আমি কোনো উপায় না পেয়ে পাশের বাসার আন্টির কাছ থেকে নাম্বার নিয়ে ডাক্তারকে ফোন করে এখানে নিয়ে এলাম। ডাক্তার এসে বলল যে শরীর থেকে বেশি রক্ত বেরিয়ে যাওয়ার কারণে তুই দুর্বল হয়ে পড়েছিস, আর সেই জন্য ডাক্তার কিছু ওষুধ ও স্যালাইন দিয়ে গেছে। হুম তা আজকে কলেজ যাসনি? না, আজকে যাইনি, কালকে যাব। আর কিছু না বলে বিছানা থেকে উঠতে যাচ্ছিলাম। আরে কি ব্যাপার, উঠছিস কেন? তো কি করব, আর শুয়ে থাকতে ভালো লাগছে না, একটু বাইরে বের হব। না, তোর এখন কোথাও যাওয়ার দরকার নেই। ডাক্তার তোকে 2 দিন বিছানা থেকে উঠতে মানা করেছে। চুপচাপ বিছানায় শুয়ে থাক। কিন্তু কোনো কিন্তু না, যেটা বলছি সেটা কর। আর কিছু বললাম না, চুপচাপ ওর কথা মতো শুয়ে থাকলাম। কিরে, এখন কেমন লাগছে? ভালো। নে ধর, এইগুলো খেয়ে নিয়ে ওষুধগুলো খা। ধন্যবাদ, অনেক খিদে লেগেছিল। তারপর ওটা খাবারের প্লেটটা হাতে নিলাম, কিন্তু এখন আরেক বিপত্তি, খাবো কি করে? হাতে তো ব্যান্ডেজ করা। কি হলো, খাচ্ছিস না কেন? থাক, এখন আর খাবো না, খাবারগুলো রেখে দে, পরে খেয়ে নেব। পরে খেয়ে নিবি মানে? খাবারটা না খেলে ওষুধটা খাবি কি করে? আমি আর কিছু বললাম না। এদিকে রিয়া আমাকে চুপ করে থাকতে দেখে কিছুক্ষণ আমার দিকে তাকালো। ও সরি, তোর তো হাতে ব্যান্ডেজ করা, তাহলে তুই ওই হাত দিয়ে তুলে খাবি কি করে? সেই জন্যই তো বললাম পরে খাবো। আমার কথা শুনে রিয়া কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর খাবারের প্লেটটা নিজের হাতে তুলে নিয়ে খাবারগুলো মেখে আমার মুখের সামনে তুলে ধরলো। যেহেতু এখন তোর হাত খারাপ, তাই এখন আমি খাইয়ে দিচ্ছি, নে হা কর। আমি আর কি বলবো, পেটে লেগেছে প্রচুর খিদা, তাই কিছু না ভেবে ওর হাতে খাওয়া শুরু করলাম। তবে একটা ব্যাপারে আমার কেমন যেন মনে হচ্ছিল, বিশেষ করে যখন ওর হাতে তুলে খাচ্ছিলাম, মনের মাঝে কেমন একটা ভালো লাগে কাজ করেছিল। খাওয়া শেষ, নে এখন এই ওষুধগুলো খেয়ে নে। ধন্যবাদ, সাথে সরি। ধন্যবাদটা বুঝলাম, কিন্তু সরিটা কিসের জন্য? ধন্যবাদটা এত কিছু করার জন্য, আর সরিটা কালকে রাতে তোকে থাপ্পড় মারার জন্য। হুম আসলে কালকে রাতে রাগের মাথায় তোর সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। রাগের মাথায় তোর গায়ে হাতও তুলেছিলাম, সেই জন্য আমি আবার দুঃখিত, কিছু মনে করিস না প্লিজ। যা, তোকে ক্ষমা করে দিলাম। আমি জানি কালকে তুই যা করেছিস সব রাগের মাথায় করেছিস, সেই জন্য আমি সেসব কথা মাথায় রাখিনি। হুম তাছাড়া কালকে দোষ আমারও ছিল। আমি যদি তোকে বাসা থেকে বের হওয়ার আগে জানিয়ে যেতাম, তাহলে আর এমন কোনো ঘটনা ঘটতো না। তার মানে স্বীকার করছিস যে তুই ভুল করেছিস? যাক, তাহলে কালকে তোকে থাপ্পড় মেরে ভালোই হয়েছে। আমি তো ভেবেছিলাম যে অযথা তোকে থাপ্পড় মারলাম। দেখ, একদম উল্টাপাল্টা কথা বলবি না। তোর শরীর অসুস্থ বলেই এখন তোকে ক্ষমা করে দিলাম। তাছাড়া কালকে রাগের মাথায় ভুল করে আমার গায়ে হাত তুলেছিস বলেই এখনো তোকে আমি কিছু করিনি, নইলে দেখতি আমি তোর কি হাল করতাম। ভুলে যাস না আমার নাম রিয়া। সেটা তো দেখতেই পাচ্ছিলাম, কালকে রাতে কীরকম বাচ্চাদের মতো চিৎকার করছিলি। আমি না থাকলে কালকে যে কি হতো সেটা তুই চিন্তাও করতে পারবি না। কি আর হতো, ছেলেগুলোর কপাল পুড়তো। এক একটাকে পিটিয়ে এমন অবস্থা করতাম যে সারা জীবনে আর বিয়ের নাম মুখে নিত না। হ্যাঁ, চুন্নির মায়ের বড় গলা, কি হতো সেটা বুঝতেই পারছি। দেখ, বেশি প্যাকের প্যাকের করবি না এখন। ভালোই ভালোই বলছি, অসুস্থ আছিস, চুপচাপ শুয়ে থাক, নইলে কিন্তু ফলাফল ভালো হবে না। অবস্থা তেমন ভালো না, তাই ওকে রেগে যেতে দেখে চুপচাপ হয়ে গেলাম। কিছুক্ষণ পর, এই রিয়া একটু শুনবি? বল। আমাকে একটু ফোনটা দে না,
অফিসে স্যারকে ফোন করতে হবে। এই নে। ধন্যবাদ। ফোনটা নিয়ে আগে অফিসে একটা ফোন করে আমার অসুস্থতার কথা জানালাম। তারপর বাসায় ফোন করা হয়নি বলে বাসাতেও ফোন করলাম। তবে আমার অবস্থার কথা বাসায় জানাইনি। এভাবে চলে গেল 2 দিন। এই 2 দিনে বাসা থেকে বের হয়নি বলতে গেলে ভুল হবে, বলা যায় বের হতে দেয়নি। তবে একটা ব্যাপার আমার অনেক ভালো লাগলো রিয়াকে দেখে। যে মেয়ে সারাক্ষণ আমাকে বাস দেওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকতো, সেই মেয়েটা এখন আমার সেবা করছে। ব্যাপারটা কেমন যেন হজম হচ্ছে না। এখন মোটামুটি সুস্থ, তাই ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। এরই মাঝে রিয়ার সামনে চলে এলো। কি রে, কিছু বলবি? তা বল, কি বলবি? কোথায় যাচ্ছিস তুই এখন? কোথায় আবার যাব, অফিসে যাচ্ছি। এমনিতেই 2 দিন ঝরে যায়নি। আর কিছু বলবি? হ্যাঁ, সেটা বলার জন্যই তো আসলাম। তো বল। তুই তো এখন অফিসে আমার কলেজের সামনে দিয়েই যাবি, তাই না? তো তো বলছিলাম কি, যাবার সময় আমাকেও একটু কলেজে নামিয়ে দিস না প্লিজ। এত সকাল সকাল এখানে রিক্সা পাওয়া যায় না। ঠিক আছে, নামিয়ে দেব। ধন্যবাদ। তারপর রিয়া চলে গেল। আমি আর কিছু না বলে রেডি হয়ে বাইকটা বের করে রিয়াকে ওর কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে এলাম। তারপর কাজ শেষ করে রাতে বাসায় এসে আগের মতো প্রতিদিনের ন্যায় আজকে রান্না করতে লাগলাম। কি রে, এই রাতের বেলা এখন রান্নাঘরে কি করতে যাচ্ছিস? কেন আবার রান্না করতে হবে না? না থাক, এখন আর আজকে তোকে রান্না করতে হবে না। আজব, রান্না না করলে খাবো কি? না খেয়ে থাকবো নাকি? আমি কি সেটা বলেছি নাকি? আমি আজকে বেশি করে রান্না করেছি, যেটা আমার ও তোর জন্য, দুজনের জন্যই যথেষ্ট। রিয়ার কথা শুনে খানিকটা অবাক হলাম, মনে কিছুটা ঘটকা লাগলো। তা হঠাৎ আমার জন্য রান্না করতে গেলি যে? কি মনে করে এমন মহান কাজটা করলি শুনি? দেখ, বেশি বকবি না। আজকে ভুল করে বেশি রান্না করে ফেলেছি, তাই তোকে করতে মানা করলাম। এখন আমার রান্না করা খাবার খেলে খা, না খেলে নাই, এতে আমার কোনো ক্ষতি নেই। তাই তো বলি, তা না হলে মিস রাজরানী আবার আমার জন্য কষ্ট করতে যাবে কেন? আমারই ভুল হয়েছে তোকে খাওয়ার কথা বলে। যা, তুই নিজেকে রান্না করে খা। আমি তোকে আমার রান্না করা খাবার খাওয়াবো না। আরে যা, ডাইনিটা তো রেগে গেল। ফাজলামিটা মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে। আর একটু রাখলে মনে হয় আমার কপালে খাবার জুটবে না। এমনিতে অনেকদিন কারো হাতের ভালো রান্না খাই না। নিজে যা রান্না করি সেটার কথা আর কি বলবো, কোনো মতে চলার মতো। এদিকে পেন্নিটার রান্না অবশ্য অনেক ভালো, সেটা এই 2 দিনে অনেক ভালো করে বুঝতে পেরেছি। আর কি ব্যাপার, তুই রাখছিস কেন? আমি তো তোর সাথে একটু ফাজলামি করলাম, আর তুই রেগে যাচ্ছিস? রাখ তোর ফাজলামি। তোর ফাজলামির গুষ্টি কিলাই আমি। তোকে আমি আমার রান্না করা খাবার খেতে দিব না। যা, এখন রান্নাঘরে গিয়ে নিজে রান্না করে খা। দেখ, এমন করছিস কেন? বললাম তো আমি ফাজলামি করছিলাম, তারপরে এমন করিস কেন? তাছাড়া এখন এই অবেলায় রান্না করার ইচ্ছেও হচ্ছে না। তা আমি কি করব? কি আর করবি, চল দুইজনের গিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এমনিতে আমার অনেক খিদে পেয়েছে। তারপর আর কি, রিয়াকে অনেক পাম্পটি দিয়ে ও রান্না করা খাবারগুলো খেলাম। আহা কি স্বাদ! অনেকদিন পর মনের মতো খেলাম। নইলে তো নিজে রান্না করা স্বাধীন, ঝাল বেশি লবণ বেশি রান্না করা খেতে হতো। রান্নাটা খেলাম, তবে এত ভালো না, কোনো মতে চলে আর কি। তো খেলি কেন? না খেলেই পারতি। খাওয়ার সময় প্লেট সহ আঙুলগুলো তো চেটে পুটে খেলি। দেখ, আম্মু আমাকে শিখিয়েছে, খাবার যত খারাপই হোক না কেন তা যেন কোনোভাবেই আমি নষ্ট না করি। তাই তো আম্মুর কথাটা মনে করি রুচি না হওয়া খাবারগুলোও খেয়ে ফেললাম। খেয়ে তো নিলাম, এখন আল্লাহ জানে খাবারটা হজম হবে কিনা। আমারই ভুল হয়েছে তোকে খেতে বলে। আমি কান ধরলাম, আর জীবনেও তোকে খাওয়ার কথা বলবো না। বেটা, তুই কখনো ভালো জিনিসের মূল্য বুঝবি না, আর কোনোদিন ভুলেও আমার রান্না করা খাবারের দিকে নজর দিবি না। ইস, কানগুলো একদম ঝালাপালা করে দিল। না, আর থাকা যাবে না। তুই এখানে পেতনির মতো চিৎকার কর, আমি বরং নিজের রুমে গিয়ে ঘুমাই। এই বলে সেখানে কেটে পড়লাম। এদিকে রিও আমার কথা শুনে আগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেল। জানি মেয়েটা আমার কথা শুনে অনেক রেগে আছে, আর রাখবেই না বা কেন? এত সুন্দর রান্না যদি কেউ খারাপ বলে তাহলে রাগ উঠবেই। রুমে এসে অফিসের কিছু কাজ ছিল, ওরা শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো রেডি হয়ে নাস্তা করে বাসা থেকে বের হতে যাব। ঠিক সেই সময়, কি ব্যাপার,
আজকে আবার কি হলো? না মানে বলছিলাম কি, আজকেও যদি একটু। বুঝেছি, চল। তারপর আবার ওকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে গেলাম। এভাবে চলতে থাকে আরও কিছুদিন। এখন প্রতিদিন রিয়াকে বাইকে করে কলেজে নামিয়ে দিই। এটা আমার এক প্রকার রুটিন হয়ে গেছে। রিয়ার সাথে এখন আর তেমন ঝগড়াও করি না। বলতে গেলে এখন আমরা মোটামুটি অনেক ভালো বন্ধু। বাসায় থাকলে সারাক্ষণ একসাথে একজন আরেকজনের সাথে দুষ্টুমি করে দিন পার করি। এদিকে বাসার অধিক কাজ এখন রিয়া করে, যেমন রান্না করা, রুম গুছিয়ে দেওয়া, কাপড় কাচা, সব কিছু এখন রিয়া করে। আমাকে আর কোনো কাজ করতে হয় না। এই শোন না, চল না আজকে বিকেলে একটু বাহির থেকে ঘুরে আসি। আজকে আবার কোথায় যাবি? এমনিতে অনেক দিন পর ছুটি পেলাম, তাই শুধু বাসায় শুয়ে ঘুমাবো। কোথাও যাওয়ার থাকলে একাই যা। প্রতিদিন বেলা পরে এত ঘুমাস, তারপরও ঘুমানো শেষ হয় না। চল না প্লিজ আজকে একটু বাইরে ঘুরতে যাই। এমনি তো বাইরে আর খুব একটা যাওয়া হয় না, বাসায় বসে থেকে নিজেকে অনেকটা বোরিং লাগে। চল না প্লিজ। না, আমি এখন বাসা থেকে কোথাও বের হব না। ও তার মানে তুই যাবি না, তাই তো? একদম ঠিক। ওকে, তোকে যেতে হবে না, আমি একাই যাব। আজকে সারাদিন গোটা ঢাকা শহরটা ঘুরে বেড়াবো, আর বাসায় কখন ফিরবো তার কোনো সঠিক সময় বলতে পারবো না। তো জানা, আমি কি না করেছি নাকি? কোথায় যাবি না যাবি সেটা পুরোটাই তোর নিজের ইচ্ছে, এতে আমাকে বলার কি আছে? আর কিছু না বলে চুপচাপ বিছানে গিয়ে শুয়ে থাকলাম। এদিকে আমার এখানে থেকে রাগ করে যাওয়ার কিছুক্ষণ পর রিয়া আবারও আমার এখানে এলো, তবে অন্যরকমভাবে। আমি তো তাকে দেখে পুরো হা হয়ে গেছি, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এগুলো তুই কি পড়েছিস? চক্ষু কি তোর কানা হয়ে গেছে নাকি? দেখতে পাচ্ছিস না টি শার্ট আর থ্রি পিস আর থ্রি কোয়ার্টার প্যান্ট পরেছি। সেটাই তো বলছি, এগুলো কেন পড়েছিস? এইসব তো ছেলে মানুষের কাপড়। তো কি হয়েছে, আমার ইচ্ছে হয়েছে তাই পরেছি, তো তোর কি? আমাকে দেখতে খুব সুন্দর লাগছে তাই না? না, তোকে দেখতে একদম বিশ্রী লাগছে। যা রুমে গিয়ে তাড়াতাড়ি এগুলো চেঞ্জ করে আয়। না, আমি এগুলো পরেই বাইরে ঘুরতে যাব। বললাম না এগুলো চেঞ্জ করে আয়। তুই যদি এখন এসব পরে বাইরে বের হস তাহলে রাস্তার সব ছেলেরা তোর দিকে খারাপ নজরে তাকাবে, যেটা আমার একদম পছন্দ না। তাকালে তাকাবে, ওরা তো তাকাবে আমার দিকে, তোর দিকে তো আর না। এতে আমার সমস্যা না হলে তোর প্রবলেম কোথায়? আমার সমস্যা কেন হবে? তাহলে এইভাবে বাইরে যেতে মানা করছিস কেন? আমি তোকে এত কিছু বলতে বাধ্য নই। এখন যেটা বলছিস সেটা কর। চুপচাপ রুমে গিয়ে এসব কাপড় চেঞ্জ করে অন্য কাপড় পরে আয়। আমিও তোর কথা শুনতে বাধ্য নই। আর একটা কথা বললে থাপ্পড় দিয়ে দাঁতগুলো ফেলে দিব। যেটা বললাম চুপচাপ সেটা কর। তো ধমকাচ্ছিস কেন? যাচ্ছে তো। ভয়ে ভয়ে রুমে দৌড়ে চলে গেল। কি পাজি মেয়ে বলুন! কি সব বাজে বাজে কাপড় পরে বাইরে ঘুরতে যেতে চাইছে। আমার তো মাথাটাই গরম করে দিল। আমার ধমক খেয়ে সেই রুমে গেল, আর রুম থেকে বের হওয়ার কোনো নামই নেই। মনে হয় ধমকটা অনেক কাজে দিয়েছে। না, যাই গিয়ে দেখে আসি রিয়া এখন রুমে কি করছে। কি ব্যাপার, এখন আবার কি হলো? এইভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছিস কেন? কি ব্যাপার, কথা বলছিস না কেন? নাকি এখন আবার তোর জন্য এই শাড়িটাও চেঞ্জ করে আসতে হবে? না, তার দরকার নেই। তুই এই শাড়িটাই পরে থাক। এই নীল শাড়িটাতে তোকে একদম নীলপরির মতো লাগছে। তোকে বলতে হবে না সেটা, আমি আগে থেকেই জানি আমি এমনিতেই দেখতে অনেক সুন্দর। জি না, এমনই সময় তোকে দেখতে একটা আস্ত পেতনির মতো লাগে, কিন্তু আজকে এখন এই শাড়িটা পরার কারণে তোকে দেখতে অনেক সুন্দর লাগছে। এটি কি আমার প্রশংসা করলে নাকি অন্য কিছু? কোনটা? তোর কি মনে হয়? আমি তোর কথা নিয়ে এত কিছু ভাবার আমার তোর কথা নিয়ে এত কিছু ভাবার সময় নেই। আরে দাঁড়া, একা একা কোথায় ঘুরবি বল? চল আমিও তোর সাথে যাচ্ছি। না, তোর আসার দরকার নেই, আমি একাই ঘুরতে পারবো। তখন যখন বললাম তখন তো মুখের উপর না করে দিলি, এখন আবার কেন যেতে চাচ্ছিস? আরে তখন তো আমি এমনিতে বলেছিলাম, তুইও না, চল তো। চল। তারপর ওকে নিয়ে ছুটির দিনে বাসা থেকে বের হয়ে গেলাম। পুরো দিন ওকে নিয়ে গোটা ঢাকা শহর ঘুরলাম। পরে বেলা শেষে রিয়াকে নিয়ে আসলাম ওখানকারই একটা চিরচেনা জায়গায়, নদীর পাড়ে। জায়গাটা মোটামুটি অনেক সুন্দর। তবে এখানে আমরা এখানা আরও অনেক ছেলে মেয়ে নদীর পাড়ে একে অন্যের ঘাড়ে মাথা দিয়ে বসে আছি, অনেক গল্প করছে। রিয়াকে নিয়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে বসলাম।
জায়গাটা অনেক সুন্দর তো। কলেজে থাকতে এখানে আগে অনেক আড্ডা দিতাম। হুম, তা একা নাকি সাথে কেউকে নিয়ে, কোনটা? একা কেন হবে, সাথে আরো বন্ধু বান্ধবও ছিল। হুম। আর কিছু না বলে চুপচাপ দুজনের চারপাশে পরিবেশটা উপভোগ করতে লাগলাম। জানিস, আজকের দিনটা আমার অনেক ভালো গেল। কেন শুনি? কেন আবার? এই যে আজকে সারাদিন তোর সাথে এইখানে সেইখানে সব জায়গায় ঘোরাঘুরি করলাম। ও, তা চল এবার বাসায় যাই, সন্ধ্যা তো হয়ে গেল। ঠিকই বলেছিস, চল। আর বাইরে না ঘুরে রিয়ার সাথে বাসায় চলে আসলাম। আসার সময় বাইরে একটা হোটেলে থেকে খেয়ে নিয়েছি। রিয়া বাসায় নিজের রুমে চলে গেল। আমিও অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে গেছি তা বলতে পারবো না। সকালে রিয়া এসে জাগিয়ে দিয়ে গেল। এই সোহান, ওঠ। আর কতক্ষণ ধরে ঘুমাবি? বেলা তো অনেক হয়ে গেল। অফিসে যাবি না? যা তো, এখন আমাকে একটু শান্তি মতো ঘুমাতে দে। আরে ওঠ না, বেলা অনেক হয়ে গেছে। তাছাড়া আমার কলেজেরও দেরি হয়ে যাবে। ওঠ বলছি। না, আমি এখন উঠতে পারবো না। যা তো তুই এখান থেকে। তার মানে তুই এখন উঠবি না, তাই তো? না, উঠবো না। দেখ তাহলে কি করি। আমি আর রিয়ার কথায় কান দিলাম না, চুপচাপ অপরপাশ হয়ে আরও ভালো করে ঘুমের রাজ্যে হারিয়ে যেতে থাকলাম। কিন্তু হঠাৎই হাতে প্রচুর গরম লাগতে শুরু করলো। আউ, ধরপর করে বিছানা থেকে লাফিয়ে উঠলাম। কি কেমন লাগলো ছ্যাঁকাটা? বিছানা থেকে উঠে দেখি রিয়া গরম চায়ের কাপে আমার আঙ্গুল ডুবিয়ে দিয়েছিল। পেতনি কোথাকার, এভাবে কেউ গরম চায়ে হাতের আঙ্গুল ডুবিয়ে দেয়? ইস, হাতটাই পড়ে গেল। ডাইনি মেয়ে কোথাকার। যা করেছি বেশ করেছি। কতক্ষণ ধরে তোকে ডাকছি, তুই বিছানা থেকে উঠছিস না কেন? তাই তোকে জাগানোর জন্য এই কাজটা করলাম। কাজটা ভালো হয়নি? হ্যাঁ, খুব ভালো হয়েছে। ইচ্ছে করছে তোর গালগুলো হাত দিয়ে আদর করে লাল করে দিই। ভূতের মুখে রাম নাম। তোর কি সেই সাহস আছে? হ্যাঁ, আমার সাথে লাগতে এলে তোর কি অবস্থা করব সেটা তুই ভাবতেও পারবি না। তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি। তার আগে দেখ আমি কি করি। দৌড়ে আমাকে মারতে এলো, তারপর ধরলো আমার মাথার চুল। আমিও ছেড়ে দেওয়ার পাত্র না, তাই আমিও ওর চুল ধরলাম। দেখ, তুই আমার সাথে পারবি না। আমার চুলগুলো ছাড় বলছি। এই কথাটা আমার বলা উচিত। আমার মাথার চুলগুলো ছেড়ে দে বলছি। কেন দিন না? সাথে সাথে আমিও আর শক্ত করে ওর মাথার চুল টেনে ধরলাম। শুরু হলো আবারও ধস্তাধস্তি। একসময় আমার সাথে না পেরে পা দিয়ে তলপেটে দিল হালকা করে একটা লাথি। লাথিটা হালকা ছিল, কিন্তু সেটা ভাগ্যবশত আমার এমন জায়গায় গিয়ে লাগলো, সাথে সাথে আমার ভবিষ্যৎ বাচ্চাদের কথা মনে পড়ে গেল। আম্মু, গেলাম। উফ। আর লাগবি? হ্যাঁ, আমার সাথে দিলাম না একটা জায়গা মতো। নিশ্চুপ, এখনও নিচু হয়ে বসে আছি। শোন, আজকের পর থেকে ভুলেও আর আমার সাথে লাগতে আসবি না। এখন চল, ফ্রেশ হয়ে নে, কলেজে যেতে হবে। তোর কলেজে যাওয়া বের করছি, ধারা। আম্মু, বাঁচাও। ওর রুমের চারপাশ আমার আগে আগে দৌড়াতে শুরু করলো। পেছনে আমি দৌড়াতে দৌড়াতে একসময় সামনের দিকে একটু শুধু ওকে ধরতে যাব, ঠিক সেই সময় কিসের সাথে যেন ওর পাটা লেগে যায়। সে যেন সোজা আমার উপরে উবুর হয়ে পড়ে যায়, সাথে আমিও। পরে যাওয়ার পরে এতক্ষণ একজন আরেকজনের চোখের দিকে তাকিয়েছিলাম তা সঠিক বলতে পারবো না। সেটা একটা অন্যরকম মুহূর্ত। সে সময় দুজনেরই একটা ঘোরের মধ্যে ছিলাম, তবে ঘোর ভাঙতে আর বেশি সময় লাগলো না। যখন দেখলাম আমার হাত রিয়ার শরীর আপত্তিকর একটা জায়গায় আছে, সাথে সাথে সেখান থেকে নিজের হাত সরিয়ে নিলাম। এদিকে রিয়াও এটা দেখার সাথে সাথে লাফিয়ে আমার উপর থেকে উঠে গেল। আমি ওর ফ্লোরে পরে না থেকে উঠে পড়লাম। তারপর দুজনে নীরব। আমি শুধু রিয়াকে সরি বলতে যাব, ঠিক সেই সময় ও নিজের মাথা নিচু করে রুম থেকে বের হয়ে গেল। তাই আমি আর কিছু বললাম না। ও রুম থেকে বের হয়ে যাওয়ায় ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। আর কিছু না ভেবে চুপচাপ গোসল করে রেডি হয়ে বাইকটা নিয়ে বের হয়ে বাইরে দাঁড়িয়ে থাকলাম। বাইরে দাঁড়ানো কিছুক্ষণ পর রিয়া চলে এলো, তারপর সোজা বাইকে চড়ে বসালো। তবে আজকে আর কোনো কথা বললো না, চুপচাপ নীরব হয়ে বসে আছে। আমিও আর কি বলবো, তাই চুপ থাকলাম। কলেজে এসে বাইকটা থামালাম। রিয়া আস্তে করে বাইক থেকে নেমে গেল। তারপর আমাকে কিছু না বলেই কলেজে গেটের দিকে পা বাড়ালো। ঠিক তখনই পেছন থেকে, আরে সোহান ভাইয়া, কেমন আছেন? পেছনে তাকিয়ে দেখি রিয়ার বান্ধবীগুলো। ভালো, তোমরা কেমন আছো? জি ভালো।
তবে আপনার মতো না। মানে? মানে আর কি বলবো, এতদিন ধরে আমরা সবাই আপনার এফবি আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, কিন্তু আপনি একসেপ্ট করেন না। সাথে অনেক মেসেজও দিয়েছি, কিন্তু আপনি রিপ্লাই করেন না। ও, এইসবের জন্য আমি অনেক সরি। আসলে এফবিতে আর রেগুলার আসি না, তাছাড়া অপরিচিত কারো রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করি না। তবে চিন্তা করো না, আজকে রাতে সব ঠিক করে দেবো। ধন্যবাদ ভাইয়া। হুম। তা ভাইয়া, আপনার নতুন স্টোরি কবে পোস্ট করবে? কিছুদিন পর। এখনও লেখা শেষ করিনি। আসলে সত্য কথা বলতে লিখার সময় পাচ্ছি না। ও ভাইয়া, একটা কথা বললে রাগ করবেন না তো? আরে না, এত রাগ করার কি আছে, বলো, আমি শুনছি। আপনার কি কোনো জিএফ আছে? হঠাৎ এই প্রশ্ন কেন? না, মানে এমনিই বললাম আর কি। জানার খুব ইচ্ছে হলো তো, তাই জিজ্ঞাসা করলাম। কি রে, ঠিক না? না, এখনও কোনো জিএফ বানাতে পারিনি, আসলে সময় পাইনি। ও ভাইয়া, আরেকটা কথা জিজ্ঞাসা করি। হুম, বলো। আপনার গল্পে আপনি যে মেয়েটার নাম দেন, তাকে কি আপনি চেনেন? মেয়েটা কি আপনার চেনা জানা? আরে না, আমি ওই নামের কোনো মেয়েকে চিনি না। ওরা তো আমি এমনিতে ইচ্ছে করে বসিয়ে দেই, নামটা আমার ভালো লাগে তাই। তার মানে আপনি ওই নামের কোনো মেয়েকে চেনেনই না? না। তাহলে প্লিজ এখন থেকে আপনার প্রতিটা গল্পে নায়িকার জায়গায় আমাদের নামগুলো দিবেন। আচ্ছা ঠিক আছে, দেব। ধন্যবাদ। হুম। ও আরেকটা কথা ভাইয়া, আপনার ফোন নাম্বার দিন না প্লিজ। আমার ফোন নাম্বার নিয়ে কি করবে তোমরা? দিন না প্লিজ। কিন্তু প্লিজ ভাইয়া। এতক্ষণ ধরে শুধু রিয়ার বান্ধবীদের সাথে কথা বলছিলাম, রিয়ার কথা খেয়াল ছিল না। কি যেন ভেবে ওর দিকে তাকালাম, কিন্তু এ কি, এটা আমি কাকে দেখছি? মেয়ে তো পুরাই লাল হয়ে আছে, চক্ষুগুলো ছোট ছোট করে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যে আরেকটু হলে মনে হয় চক্ষু দিয়ে আমাকে গিলে খাবে। ওকে এইভাবে রাখতে দেখে ভয়ে ভয়ে সাথে চুপ হয়ে গেলাম।